আচ্ছা, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের উইক 9 এর দুইটা ক্লাস, লেসন 17 আর লেসন 18। তো উইক 9 এ আমরা দেখবো প্রথমে ইমপ্রপার ইন্টিগ্রালস। ইমপ্রপার ইন্টিগ্রালস কাকে বলে, প্রপার ইন্টিগ্রাল কাকে বলে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং এগুলো থেকে তোমাদের ভাইভা প্রশ্ন করা হবে। প্রপার ইন্টিগ্রালের সংজ্ঞা হচ্ছে an integral is said to be proper integral when it is bounded and the range of integration is finite। এখানে দুইটা কথা বলা হয়েছে। একটা ইন্টিগ্রেশন প্রপার হওয়ার জন্য তার যে ইন্টিগ্রেশনটা থাকবে ওটা বাউন্ডেড হতে হবে এবং এর যে রেঞ্জ দেওয়া থাকবে, যে লোয়ার লিমিট আর আপার লিমিট, সেটা ইন্টিগ্রেশনটা ফাইনাইট হতে হবে। তো সেই জন্য এটাকে বলা হবে প্রপার ইন্টিগ্রাল। এ এন্ট্রি অ্যান ইন্টিগ্রাল ইজ সেড টু বি প্রপার ইন্টিগ্রাল when it is bounded and the range of the integration is finite। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা একটা ইন্টিগ্রেশনকে বলতে পারি প্রপার ইন্টিগ্রাল। যেমন এক্সাম্পল দেওয়া আছে 0 থেকে 2, এটা হচ্ছে রেঞ্জ দেওয়া আছে, এটা দেখা যাচ্ছে যে ফাইনাইট, মানে ইনফাইনাইট রেঞ্জ নাই। আর এখানে যে এফ অফ এক্স ফাংশনটা আছে, এটা যে যে কোনো একটা ফাংশন হতে পারে, এটা বাউন্ডেড যদি হয় ওই রেঞ্জটার ভিতরে, তাহলে আমরা বলবো এই যে ফাংশনটা আছে, সে যে ইন্টিগ্রালটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রপার ইন্টিগ্রাল। তো এতক্ষণ আমরা যে ম্যাথ গুলো করেছি সবগুলো সাধারণত প্রপার ইন্টিগ্রালে ছিল। এখন আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল নিয়ে একটু দেখবো। Improper integral when the range of integration is finite but the integrand is unbounded for some values in the range of integration, then it is said to be improper integral of first kind। ইমপ্রপার ইন্টিগ্রালের দুইটা কাইন্ড আছে, ফার্স্ট কাইন্ড সেকেন্ড কাইন্ড। ফার্স্ট কাইন্ডের কন্ডিশন হচ্ছে, আমি প্রথমেই বলেছি দুটা কথা, বাউন্ডেড এন্ড দ্য রেঞ্জ অফ ইন্টিগ্রেশন ইজ ফাইনাইট। এখন প্রথম ফার্স্ট কাইন্ড ইমপ্রপার ইন্টিগ্রালের জন্য ফার্স্ট কাইন্ডে বলা হচ্ছে দা ইন্টিগ্রেশন রেঞ্জটা ফাইনাইট হবে, কিন্তু যে ইন্টিগ্র্যান্ডটা থাকবে সেটা আনবাউন্ডেড ফর সাম ভ্যালুস ইন দ্য রেঞ্জ অফ ইন্টিগ্রেশন। তো এই যে ইন্টিগ্রেশনের আমাদের রেঞ্জটা দেওয়া থাকবে, এর যে কোনো একটা ভ্যালুর জন্য যে ফাংশনটা দেওয়া থাকবে ভিতরে, সেটা আনবাউন্ডেড হবে, তার মানে দেখা যাবে যে সেটা ইনফিনিট হয়। তো সেরকম যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো ইমপ্রপার ইন্টিগ্র্যান্ড অফ ফার্স্ট কাইন্ড। তো এখানে দেওয়া আছে 1 থেকে 2 dx বাই 1 - x 1 - 2 - x। তো এখানে ইন্টিগ্রেশন যেটা আছে দেখো, এখানে 1 - x 1 - 1, যেহেতু লিমিটটা বসিয়ে দেখতে হবে। 1 - 1 যদি বসাও তাহলে 0 হয়, আবার 2 - 2 বসাও তখনও কি 0 হয়ে যাচ্ছে। এরকম যদি 1/0 নিচে যদি 0 থাকে তাহলে তার মানটা কি আনবাউন্ডেড হয়, ইনফিনিটি হয়ে যায়। তো এটাই হচ্ছে আনবাউন্ডেড কন্ডিশন, যে এখানে যে রেঞ্জটা থাকবে এই রেঞ্জের ভ্যালু যদি এখানে বসানো হয়, কোনো কারণে যদি দেখা যায় এটা ইনফিনাইট চলে আসে, তাহলে আমরা বলবো এটাকে একটা আনবাউন্ডেড ইমপ্রপার ইন্টিগ্রাল অফ ফার্স্ট কাইন্ড। আর একটা সেকেন্ড কাইন্ড আছে, when the range of integration is infinite but the integrand is bound, then it's called improper integrals of second kind। তো দেখা যায় যদি রেঞ্জটা থাকে এর মধ্যে ইনফাইনাইট চলে যায়, যদি ইনফাইনাইট হয়ে যায় আর ভিতরে ইন্টিগ্র্যান্ড ওটা যদি বাউন্ডেড হয়, তাহলে আমরা সেটাকে বলবো সেকেন্ড কাইন্ড। তো সেকেন্ড গাইডের জন্য দেখা যাচ্ছে এখানে ইন্টিগ্রেশনের যে লিমিটটা দেওয়া আছে দেখো, এ থেকে ইনফিনিটি আছে, তো ইনফিনিটি বলছে যে রেঞ্জ ইনফিনিটি হবে, সেটাই তো বলছে। আর এটা বাউন্ডেড থাকবে। তো এইভাবে যদি যে কোনো এক পাশে যদি ইনফাইনাইট আসে, অন্য পাশে যদি স্বাভাবিক সংখ্যা থাকে তাতেও ইনফাইনাইট হবে। আবার দুই পাশেও ইনফাইনাইট থাকতে পারে, যেমন মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি, এই যে দেওয়া আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এভাবে ডিএক্স। তো এটাকেই বলা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল অফ সেকেন্ড কাইন্ড। তো দিস টাইপস অফ ইম্প্রপার ইন্টিগ্রালস আর ডিটারমাইন্ড অ্যাজ ইফ। এখানে এটাকে কিভাবে আমরা নির্ণয় করব, যে এখানে লিমিটটা ইন্টিগ্রেশন যেটাই থাকবে সেটার জন্য একটা লিমিট নিয়ে আসবো। দেখো, ইন্টিগ্রেশন এ থেকে ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লিমিট ডাব্লিউ টেন্স টু ইনফিনিটি এ থেকে ডাব্লিউ এফ অফ এক্স ডিএক্স। তো তার মানে ওই লিমিট নিয়ে এসে ওই ইনফিনিটি সরাইয়া ওখানে একটা জিনিসকে ধরে নিব, ডাব্লিউ অথবা এন। তারপর চেক করে দেখতে হয় জিনিসটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। when the limit exists, the integrand is said to be convergent to that limit, and when the limit does not exist, the integrand is said to be divergent to the limit। তো যদি দেখা যায় যে আমরা ভ্যালু বের করতে পারি
তাহলে আমরা সেটাকে বলবো কনভার্জেন্ট, আর যদি না ভ্যালু বের করতে পারি সেটাকে বলবো ডাইভার্জেন্ট। If, however, the limit does not converge or diverge, then it is said to be oscillatory. তো এরকম যদি হয়, কনভার্জেন্ট হয় না হয়, ডাইভারজেন্ট না হয়, তাহলে আমরা সেটাকে বলবো অক্সিলেটরি। এগুলো সব ভাইবার প্রশ্ন, যে লিমিট যদি স্যাটিসফাই না করে তাহলে আমরা সেটাকে কি বলবো, সেটা হলো অক্সিলেটরি। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে বেশ কিছু। দেখো এক্সাম্পল ওয়ানে বলা আছে ক্যালকুলেট দ্য ইন্টিগ্রাল ওয়ান থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো প্রথমে আমাদের যেহেতু ইনফিনিটি আছে, সেজন্য আমাদের বসিয়ে দিতে হবে। দেখো ওয়ান থেকে ইনফিনিটি, এটাকে এন টেন্স টু ইনফিনিটি দেওয়া হয়েছে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান থেকে এন। তো ওটাকে আগে আমাদের ইমপ্রপার ছিল, ইমপ্রপারটা থেকে আগে প্রপারে নিয়ে আসা হলো, তারপর ইন্টিগ্রেশন করে ওই লিমিটটা বসিয়ে দিব আমরা। ওয়ান থেকে এন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এটা সূত্র আছে ইন্টিগ্রেশনের, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এক্স স্কোয়ার, যেটা ট্যান ইনভার্স এক্স এর সূত্র। লিমিট টেন্স টু ইনফিনিটি আর ট্যান এক্স। আর ট্যান এক্স বলতে বোঝাচ্ছে ট্যান ইনভার্স এক্স। তোমরা ট্যান ইনভার্স দিবা, যেহেতু আর দ্বারা কম্পিউটারের জন্য আর দেওয়া হয়। ট্যান ইনভার্স এক্স ওয়ান থেকে, এখানে আমাদের আমরা যেহেতু লিমিট পড়াচ্ছি, তো এন্ড যেহেতু আমরা বলেছি যে ইমপ্রপার ইন্টিগ্রালে যদি এরকম থাকে ওয়ান থেকে ইনফিনিটি বা ইনফিনিটি যদি থাকে, তো এটাকে প্রপার বানিয়ে তারপর ইন্টিগ্রেশন করে তারপর লিমিটটা বসিয়ে দিতে হবে। তো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি দিয়েছি আমরা, যেহেতু এখানে ইনফাইনাইট আছে, ওটাকে ইন্টিগ্রেশন থেকে সরিয়ে নিয়ে পরবর্তীতে লিমিট আকারে বসিয়ে দেবো তার উদ্দেশ্যে। তো সেজন্য আমরা লিখে নিলাম লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান থেকে এন। এবার এন টেন্স টু যেহেতু ইনফিনিটি দিয়েছি, তো এই ইনফিনিটির জায়গায় এবার এনটা নিয়ে আসলাম। ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো আমরা জানি যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা পাই ট্যান ইনভার্স এক্স। এটাকে এখানে লেখা হয়েছে আর ট্যান এক্স, বা এটাকে শুধু ট্যান ইনভার্স এক্স লেখা যায়। আর সেক্ষেত্রে লিমিট টেন্স টু ইনফিনিটিটা থাকবে, কারণ এন এর মানটা আমরা যেহেতু এখনো করিনি, যখন বসাবো তখন লাস্টে আমরা এটা বসিয়ে দিব। তো প্রথমে আর মানে ট্যান ইনভার্স এন, এটা লেখা হয়েছে। দেখো এন লিমিট এন টেন্স টু ইনফিনিটি ট্যান ইনভার্স এন মাইনাস ট্যান ইনভার্স ওয়ান। আর্ক বা যেটা আর্ক দ্বারা বোঝাচ্ছে ইনভার্স, তো ট্যান ইনভার্স ওয়ান। তো আমরা এবার লিমিটের মান বসিয়ে দিব। n টেন্স টু ইনফিনিটি, যদি tan ইনভার্স ইনফিনিটি, দ্যাট মিন্স আমরা জানি পাই বাই টু এর মান অসংজ্ঞায়িত, সেজন্য পাই বাই টু যেহেতু আমরা একটা জানি মানটা বের করতে পারি, সেজন্য আমরা বসিয়ে দিলাম। আর আর tan ইনভার্স ওয়ান, tan ইনভার্স ওয়ান এর মান হচ্ছে জিরো, সরি পাই বাই ফোর। পাই বাই ফোর সেটা বসিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে ক্যালকুলেশন করলে পাই বাই ফোর আসছে। হেন্স দ্য ইন্টিগ্রেন্ট কনভার্জেন্স, যেহেতু আমরা এই মানটা বসিয়ে দিতে পারতেছি, সমস্যা হচ্ছে না, তো এটা কনভার্জেন্স বলা যাবে। এবার আরেকটা এক্সাম্পল দেখি আমরা ইমপ্রপার ইন্টিগ্রালের। ক্যালকুলেট দ্য ইন্টিগ্র্যান্ড জিরো থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে ইনফিনিটি, এখানে ইনফিনিটি যে একটা ইমপ্রপার ইন্টিগ্রালের যে সেকেন্ড কাইন্ড আমরা বলেছি, যে ফার্স্ট কাইন্ড হবে এখানে যে ইন্টিগ্র্যান্ডটা থাকবে সেটা আনবাউন্ডেড হলে সেটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল অফ ফার্স্ট কাইন্ড। কিন্তু লিমিট যদি কোনো একটা ইনফাইনাইট হয় বা ইনফিনিটি হয়, তাহলে সেটা বলবো ইমপ্রপার ইন্টিগ্রাল অফ সেকেন্ড কাইন্ড। তো যেহেতু ইমপ্রপার ইন্টিগ্রাল অফ সেকেন্ড কাইন্ড এটা পড়ে গেছে, তো এটা সমাধান করার করার নিয়ম হলো এই ইনফিনিটিকে প্রথমে ইন্টিগ্রেশন থেকে সরিয়ে তারপরে পরবর্তীতে লাস্টে বসিয়ে দেওয়া। তো এটা সেই কাজটা আগে করানো হয়েছে। দেখো n টেন্ডস টু ইনফিনিটি জিরো থেকে n ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন। তো জিরো থেকে এন এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার। তো আমরা এটা জানি যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র নিচে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের যে সূত্রটা আছে, ওয়ান বাই এ ট্যান ইনভার্স এ বাই সরি এক্স বাই এ, সেই সূত্রটা এখানে বসে দেওয়া হচ্ছে এবং তার লিমিটটা এখানে দেওয়া হচ্ছে জিরো থেকে এন। তো যেহেতু ওয়ান বাই ফোর কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, আর ট্যান ইনভার্স এন বাই ফোর মাইনাস ট্যান ইনভার্স জিরো বাই ফোর জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে এন বসানো হয়েছে, তারপর জিরো বসানো হয়েছে। ওয়ান বাই ফোর ট্যান ইনভার্স ওয়ান বাই ফোর লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ট্যান ইনভার্স এন বাই ফোর মাইনাস জিরো, কারণ ট্যান ইনভার্স জিরো এর মান জিরো, সেজন্য বসিয়ে দেওয়া হয়েছে। আর এখন যেহেতু এন এর মানটা বসাবো ইনফিনিটি, লিমিট যেহেতু আছে,
তো tan ইনভার্স ইনফিনিটি বাই 4 মানে হচ্ছে tan ইনভার্স ইনফিনিটি। তো tan ইনভার্স ইনফিনিটি মানে যেহেতু আমরা জানি পাই বাই 4 বসিয়ে দাও, সরি পাই বাই 2, পাই বাই 2 বসিয়ে দেওয়া হয়েছে, 1/4 ইনটু পাই বাই 2 ইজ ইকুয়াল টু পাই বাই 8। এটাও কনভার্জেন্স করবে যেহেতু আমরা বের করতে পেরেছি। তো এখানে এক্সাম্পল 3 তে দেখো দেওয়া আছে ক্যালকুলেট দ্য ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কারো কি সমস্যা আছে কোনো বুঝতে, তাহলে বলো। ওকে, আমি এক্সাম্পল 3 তে যাচ্ছি। ক্যালকুলেট দ্য ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দেওয়া আছে, ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস 4 আছে। তো আমরা যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আছে, এখানে কিন্তু দুইটা ইনফিনিটি ইনফাইনাইট আছে। তো এবার এটাকে আমাদের একটু মানে চেঞ্জ করে নিতে হবে। আমরা তো একটা ইনফাইনাইট থাকলে সেটা করার নিয়মটা দেখেছি যে সেখানে এন ধরে বা এই ধরে করতে হয়, কিন্তু এভাবে যদি দুই পাশে ইন্টিগ্রালটা মানে ইনফাইনাইট থাকে, সেক্ষেত্রে আমাদের এটা দুইটা পার্ট করে নিতে হবে। তারপর সেটাকে আমরা একবার এন লিমিটের জন্য দেবো বা এম দিব, এভাবে করে দুইটা পার্টে করব। তো এখানে লেখানো হয়েছে আই ইজ ইকুয়াল টু, এটা দেওয়া আছে ধরে নিলাম। হুম। তো এটাকে যেহেতু দুইটা ইনফাইনাইট লিমিট আছে, এর মধ্যে একটা ভ্যালু আমরা নিয়ে নেব, জিরো সাধারণত ধরা হয়, জিরোই ধরে নিলাম। মাইনাস ইনফিনিটি থেকে জিরো, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস জিরো থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার। এটা আমরা দুইটা পার্ট করে নিলাম। আর দুইটা পার্ট কিভাবে করতে হয় এটা আমরা আগেও দেখেছি। যদি মাঝখানে একটা ভ্যালু নিয়ে আসতে হয়, তাহলে লোয়ার লিমিট ঠিক থেকে এখানে নিয়ে আসতে হয়, আবার আপার লিমিট ঠিক রেখে যেখানে লোয়ার লিমিটে ওই জিনিসটা বসিয়ে দেওয়া হয়। সেই একই জিনিস এখানে করা হয়েছে। তাহলে আমরা এই প্রথম যে ইন্টিগ্রালটা আছে, প্রথম ইন্টিগ্রালটাকে আমরা I1 ধরে নিলাম, পরবর্তী ইন্টিগ্রালটাকে I2 ধরে নিলাম। এবার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে করতে হবে, কারণ দুটোটাতেই দেখা যাচ্ছে কি একটা করে ইনফিনিটি আছে। তো আগের মতোই I1 টা প্রথমে করবো। I1 ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে জিরো, ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস টু স্কয়ার। তো লিমিট এন টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হবে, কারণ এখানে মাইনাস ইনফিনিটি আছে। তো জিরো থেকে এন ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস টু স্কয়ার। তো মাইনাস ইনফিনিটি থাকলো, আমরা এক্স স্কয়ার প্লাস 1/x² প্লাস টু স্কয়ার, দ্যাট মিনস এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, যেটা নিচে থাকলে সূত্রটা হয় ট্যান ইনভার্স, ওইটাই হবে। তো আমরা জানি 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, বসিয়ে দিলাম জিরো থেকে এন। করে যাব সেভাবে, হাফ বাইরে চলে আসলো, লিমিট এন টেন্স টু মাইনাস ইনফিনিটি, আর tan ইনভার্স জিরো মাইনাস tan ইনভার্স এন বাই টু। তো হাফ থাকলো, জিরো, tan ইনভার্স জিরোর মান যেহেতু জিরো, আর tan ইনভার্স এন বাই টু, দ্যাট মিনস মাইনাস ইনফিনিটি বাই টু, যেটা যেটা হচ্ছে এখানে আমরা মাইনাস 90 ডিগ্রি পাবো, যেহেতু একটা মাইনাস আছে, এই জন্য মাইনাস পাই বাই টু হয়ে যাবে এখানে। তো যেহেতু এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হাফ আছে, তো পাই বাই ফোর। এখানে I1 এর মান এভাবে পেয়ে গেলাম। সিমিলারলি I2 এর মানটাও ওইভাবে করে বের করা হয়েছে। এই ক্ষেত্রেও আমরা পাই বাই ফোর পেয়েছি। অতএব I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর ইজ ইকুয়াল টু পাই বাই টু। তো এটাও একই নিয়মে করা হয়েছে। এবার এক্সাম্পল 4 এ যেটা ফার্স্ট কাইন্ডের যেটা আমরা পড়েছিলাম সেটা দেখবো। ক্যালকুলেট দ্য ইন্টিগ্র্যান্ড মাইনাস টু থেকে প্লাস টু। দেখো এখানে কোন ইন্টিগ্রালে কিন্তু যে লিমিটটা আছে সেটা কিন্তু ইনফিনিটি নাই। তাহলে অবশ্যই দেখতে হবে এটা মানে ফার্স্ট কাইন্ড, যেটা আমরা জানি ভিতরে যে ইন্টিগ্র্যান্ডটা আছে এই লিমিটের ভিতরে সে কোনো জায়গায় আনবাউন্ডেড আছে কিনা সেটা আমাদের খুঁজতে হবে। দেখো এখানে there is a discontinuity at x is equal to 0, so that we must consider two improper integral। তো এখানে আমরা জানি যে 1/x³ এটাকে যদি এই লিমিট গুলো বসাও -2 থেকে +2, এর মধ্যে একটা ভ্যালু আছে জিরো। জিরোতে যদি 1/0 বসাও তাহলে কি আসে? ইনফিনিটি আসে। তাহলে এইটাই তো ছিল ফার্স্ট কন্ডিশন, আনবাউন্ডেড হবে। ডিসকন্টিনিউটি এখানে আছে x is equal to 0 তে। তাহলে এই পয়েন্টে আমরা একে দুই ভাগে বিভক্ত করব। মাইনাস ইন টু থেকে +2 ডিএক্স বাই এক্স কিউব। তাহলে এখানে -2 থেকে 0 ডিএক্স বাই এক্স কিউব প্লাস 0 থেকে 2 ও ডিএক্স বাই এক্স কিউব। দুই ভাগে আমরা পার্ট করে নিলাম, যেহেতু আমরা জানি যে ডিসকন্টিনিউটি 0 পয়েন্টে আছে আমার। তো সেটা আমরা লিখে নিলাম। ইউজিং দা ডেফিনেশন অফ ইম্প্রপার ইন্টিগ্রাল উই অবটেইন, এই যে আমরা সেটা লিখেছি, দুই ভাগ করে আমরা লিখলাম। -2 থেকে 0, আবার 0 থেকে -2।
তো যাই হোক, এখানে লিমিট ধরা হয়েছে, লিমিট এখানে টাও ধরা হয়েছে, টাও টেন্স টু জিরো প্লাস -2 থেকে মাইনাস টাও। মাইনাস টাও এখানে কেন নেওয়া হয়েছে, কারণ এইখানে জিরো এখানেও আছে এখানেও আছে, তো জিরোর একবার একটু আগে থেকে নিব, তার মানে হচ্ছে মানে জিরোর একটু আগে, মানে মাইনাসের দিক থেকে নিয়ে নেব, মানে -2 থেকে জিরোর মাইনাস পর্যন্ত, মানে জিরো থেকে একটু কম, সেরকম কিছু একটা। আর এখানে লিমিট টাও টেন্স টু জিরো প্লাস পাই মানে টাও বাই 2 ডিএক্স বাই এক্স কিউব। তো এখানে নেওয়া হয়েছে জিরোর মানে জিরো যেটা আছে সেটার জন্য যে ভ্যালুটা নেওয়া হয়েছে সেটার মাইনাসটাকে নেওয়া হয়েছে একটার জন্য, আর একটা নেওয়া হয়েছে প্লাসের জন্য। তার মানে জিরোকে যদি এরকম কাউন্ট করি, আমরা যখন লিমিট দিই, লিমিট দিলে তো এরকমই ব্যবহার হয়েছে যে জিরো প্লাস জিরো মাইনাস ছিল, তো ওইটা দ্বারা আসলে বোঝাচ্ছে জিরো থেকে একটু কম আর জিরো থেকে একটু বেশি। তো আমরা যেহেতু আহ, একটাই নেওয়া হয়েছে কি মাইনাসটাও, দ্যাট মিনস এটা হচ্ছে জিরো থেকে একটু ছোট, তার জন্য আমরা এইভাবে লিখেছি। আর এটা হচ্ছে জিরো প্লাস নেওয়া হয়েছে, তার মানে জিরো থেকে একটু বড়, এভাবে করে এটা ডিফাইন করা হয়েছে, দুটো পার্টে বিভক্ত করা হয়েছে। এরপরে কাজ যেটা আছে, এরপরে কাজ হচ্ছে সিম্পলি ইন্টিগ্রেশন করে এই মানগুলো লিমিট থাকবে বসাই যাব আমরা। তো এখানে ডিএক্স বাই এক্স কিউব এটাকে ইন্টিগ্রেশন করলে -2, আর নিচে এক্স টু দি পাওয়ার -2, আর এর নিচেও -2 আসবে। তো যেহেতু -1/2 এটা বাইরে চলে আসবে, 1/x² মাইনাস টাও বাই -2। এবার বসাবো, বসাইলে আমরা দেখবো যে এখানে এসে -1/2 লিমিট এক্স টেন্স টু টাও টেন্স টু জিরো প্লাস 1/টাও² প্লাস 1/8। এবার যদি মানটা আমরা বসাই জিরো প্লাস বা যাই বসাই 1/, যেহেতু নিচে চলে আসছে টাওটা, এবার যদি লিমিটটা বসাই দিই তাহলে কি অটোমেটিক ইনফিনিটি চলে আসবে, কারণ নিচে যদি কখনো জিরো আসে তাহলে সেটা তো ইনফাইনাইট, আর ইনফিনিটির সাথে যা যোগ করি বিয়োগ করি সবই তো ইনফিনিটি আসবে। তো পুরো ইন্টিগ্রেশনটাই কি ইনফিনিটি ইনফিনিটি চলে আসবে, যেহেতু আমরা মানটা এই আমরা কিভাবে মানে ভাগ করেও আমরা সেটাকে ইনফিনিট থেকে দূরে সরাতে পারলাম না, তাহলে এটা কি আর কনভার্জেন্ট হবে না, ডাইভার্জেন্ট হবে। সিন্স ইট ইজ ডাইভার্জেন্ট ইনিশিয়াল ইন্টিগ্রাল অলসো ডাইভার্স। তো এখান থেকে আমরা এটা বের করতে পারলাম, তো জিরো প্লাস এটা বের করেছি। আর এর পরেরটা আর করার কোনো দরকার আসলে নাই, কারণ যেহেতু একটাই আমরা দেখেছি যে ডাইভারজেন্স হয়ে গেছে, তো অপরটা অবশ্যই ডাইভারজেন্সই হবে। সো আমরা বলে দিতে পারি যে এটার মান ইনফিনিটি হবে। তো এরপরে আরো এখানে ইন্টিগ্রাল আছে, ক্যালকুলেট দ্য ইন্টিগ্রাল 1 থেকে ইনফিনিটি, একটা ইনফিনিটি দেওয়া আছে, সো অবশ্যই এটা সেকেন্ড কাইন্ডে করবে। তো প্রথমে নিচের এটুকু ভাঙায় নিতে হবে, একটু ভাঙায় নিলে x - 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা আমরা পরেও করতে পারি, সমস্যা নাই। তো যেহেতু ইনফিনিটি আছে, ইনফিনিটি ইনফিনিটি আগের মতোই, এখানে ওই আর্কের ট্যান ইনভার্স এক্স এর সূত্র গেছে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ট্যান ইনভার্স দেখলে, ট্যান ইনভার্স থাকলে ইজিলি তোমরা ম্যাথ গুলো করে ফেলতে পারবে, আর বেশিরভাগ ম্যাথ ট্যান ইনভার্স নিয়েই থাকে। কারণ ট্যান ইনভার্স থাকলে সেখান থেকে সাধারণত ভ্যালু বের করা সম্ভব কনভার্স করে, বাকি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডাইভারজেন্স হয়ে যাচ্ছে। তো ডিটারমাইন হোয়েদার ইমপ্রপার ইন্টিগ্রাল কনভার্জেন্স অন ডাইভারজেন্স, এটা বের করতে বলছে, এটা কনভার্জেন্স হবে না ডাইভারজেন্স হবে, এটা বের করতে বলছে। তো আমরা মান বের করলেই তো বুঝতে পারবো কি হবে। তো যেহেতু এখানে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আছে, তো দুই ভাগ করতে হবে, জিরো নিয়ে মাঝখানে, আগেও বলেছি সেটাই, -ইনফিনিটি থেকে জিরো, জিরো থেকে ইনফিনিটি। তো এটা দুইটা পার্ট করে নিলাম, এখানে I1 I2 আর আসলে লেখে নাই, ডাইরেক্ট করে দিয়েছে, সমস্যা নাই। তোমরা দুই ভাগ করেও লিখতে পারো অথবা ডাইরেক্ট ওইভাবে করে দিতে পারো। তো জিরোতে -ইনফিনিটি থেকে জিরো, আর জিরো থেকে ইনফিনিটি, তো নিচের কাজটাকেও ভাঙাতে হবে, নিচেরটাকে কি ভাঙিয়ে লেখা যায় কি ভাবে। তো নিচের এখানে প্রথমে -ইনফিনিটিকে এখানে ধরেছে এম, বড় হাতের এম টেন্স টু -ইনফিনিটি, তো এখানে এম চলে আসবে। আর ছোট বড় হাতের এন টেন্স টু ইনফিনিটি, তাহলে এখানে এন চলে আসবে, বড় হাতের এন। আর নিচেরটা ভাঙালে এভাবেই আসবে, x + 1 স্কোয়ার প্লাস 7। তো এটা আমাদের চলে আসলো 7, মানে হচ্ছে √7 এর হোল স্কয়ার। ঠিক আছে, x² + a² এর সূত্রে যাচ্ছে, ট্যান ইনভার্স এটা যাচ্ছে, তো করা যাবে। তাই তো দুইটার ক্ষেত্রে ওই একই জিনিস। তো প্রথমে m টেন্স টু ইনফিনিটি 1/√7, আর ট্যান x + 1 ডিভাইডেড বাই √7, লিমিট হচ্ছে 0 থেকে m। তো আমরা আর n এর জন্য ওই সেম সেম জিনিস, সেটা করলে আসবে 0 থেকে n। যাই হোক, দুইটাই এম বসায় দেওয়া হয়েছে, এম টেন্স টু এটা,
আর n টেন্স টু এটা 0 থেকে n লিমিট আছে। দুইটাই একই জিনিস, পার্থক্য হবে লাস্টে যে শুধু ইনফিনিটিটা বসাবো তখন। এরপরে কাজ যেটা আছে, এরপরে কাজ হচ্ছে আমরা লিমিট বসাবো। লিমিটের জন্য প্রথমটা বসাচ্ছি জিরো, প্রথমে জিরো বসাবো। জিরো বসাইলে কি আসবে, জিরো বসাইলে সম্ভবত 1/√7, যেহেতু কমন আছে বাইরে নিয়ে গেলাম, tan ইনভার্স 1/√7 হবে, কারণ এক্স এর জায়গায় জিরো বসাও যদি 1/√7 থেকে যাবে, মাইনাস লিমিট m টেন্স টু মাইনাস ইনফিনিটি আর tan m+1/√7। সিমিলারলি এটা n এর জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তো এবার বসিয়ে দিলে দুইটা আলাদা পার্ট যদি করো তাহলে দেখা যাবে এই 1/√7 যদি সবাইকে দিয়ে দাও, তাহলে এই প্রথমটা আর থার্ড নাম্বার, চতুর্থ নাম্বার যেটা আছে ওই দুটো কাটাকাটি যাচ্ছে। আর বাকি এখানে এম এর মান আমরা এখন বসিয়ে দেব, যেহেতু আমরা জানি যে এম এর মান যদি বসাইয়া দিই tan ইনভার্স এখানে কি -5/2 পাবো, কারণ এখানে মাইনাস আছে, সেই জন্য একটা মাইনাস পাবো, -5/2 পাবো। আর এটার জন্য +5/2 পাবো, যে +5/2। তো 1/√7 π/2 +1/√7 π/2, তাহলে আমরা দুইটা যোগ করলে পাবো π/√7। তো আমরা এটা বলতে পারি as the both limit exist and are finite then the given integral is converges। তো কনভার্জেন্স করবে, যেহেতু আমরা মানটা একটা ফাইনাইট পেয়েছি, তো এটা একটা কনভার্জেন্স। তো এখানে কারো সমস্যা আছে কিনা বুঝতে, যদি থাকে এখন প্রশ্ন করো। স্যার, হ্যাঁ, স্যার অক্সিলাইট গুলো কেমন হবে স্যার? ওইখানে বলা দেখাচ্ছি অক্সিজেনের কথাটা কোথায় লাগবে। আচ্ছা, এখানে বলাই আছে দেখো, when the limit এখানে বলা আছে if however the limit does not convergence or divergence then it is said to be oscillated। তো এখানে যদি আমরা সাধারণত কনভার্জেন্স অথবা ডাইভারজেন্স একটা বলি, আর যদি এরকম না হয় তখন আমরা অক্সিলেটরে বলবো। অক্সিলেটরে আমরা ব্যবহার করি না, কারণ ম্যাথের সব জিনিসই দেখা যায় আইদার কনভার্জেন্স করবে অথবা ডাইভারজেন্স হবে, ইনফিনিটি চলে আসবে। তো সেরকম আমরা সাধারণত কনভার্জেন্স অথবা ডাইভারজেন্স নিয়ে কাজ করব। আর অন্যান্য যখন তোমরা বড় ক্লাসে যাবে দেখবে রিয়েল অ্যানালাইসিস বা টোপোলজি এইসব জিনিসে কিন্তু কনভার্জেন্স ডাইভারজেন্স নিয়ে পুরো চাপ্টারই আছে। সো তোমাদের এই দুটো জিনিস কিন্তু এখান থেকে শিখে নিয়ে যেতে হবে যে কনভার্জেন্স জিনিসটা কি আর ডাইভারজেন্স জিনিসটা কি। অক্সিলেটরি জিনিসটা আমরা সাধারণত ম্যাথমেটিক্যালি চিন্তা করি না, অন্যান্য গুলো চলে আসে, হয় কনভার্জেন্স হবে না ডাইভারজেন্স হবে, এটাই আমাদের মানে সাধারণত ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে হয়। অক্সিলেটরি খুব কম হয়, কিন্তু পাবা অক্সিলেটরি তোমরা পাবা যখন ফুরিয়ার অ্যানালাইসিস বা অন্যান্য কোর্স গুলো করবে। এগুলো আসলে বড় মানে সামনে জাস্ট এই টার্ম কটা তোমরা মনে রেখে যেও, তো কনভার্জেন্স জিনিসটা কি, ডাইভারজেন্স কি, অক্সিলেটরি কি, এই জিনিসগুলো তোমাদের সামনে বিস্তারিত অন্যান্য কোর্সে তোমরা পড়বে, তখন তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর কনভার্জেন্স হওয়ার জন্য তো বলেছি যে কনভার্জেন্স হতে হলে মান যেটা আসবে সেটা হতে হবে কি, ফাইনাইট হতে হবে। আর ডাইভারজেন্স এর জন্য যে মানটা পাবো আমরা লিমিট বসিয়ে টুসিয়ে, সেটা হবে কি, ইনফাইনাইট। এরকম হলে এটুকু মনে রাখতে পারো যে কনভার্জেন্স এর জন্য যে মানটা আসবে সেটা হবে ফাইনাইট, আর ডাইভারজেন্স এর জন্য যে মানটা আমরা পাবো সেটা হবে ইনফাইনাইট। এর বাইরে আসলে সাধারণত মান নাই মনে হয়। অক্সিলেটরে সাধারণত ম্যাথমেটিক্যালি ভাবে এখানে ডাইরেক্টলি মানে বের করা যাবে না, কিন্তু ভবিষ্যতে যখন বড় বড় কোর্সে যাবা তখন সেখানে অক্সিলেটর সম্পর্কে তোমরা ধারণা পাবা। নর্মালি আসলে কনভার্জেন্স আর ডাইভারজেন্স যে কোনো একটা হয়ে যায়। তো এটাই ফার্স্ট লেসন ছিল। এখান থেকে তোমাদের এক্সারসাইজ আছে তিনটা, এই তিনটা এক্সারসাইজ আসলে আমি হয়তোবা তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট খুব কম মানুষই জমা দিয়েছো। তোমাদের কিন্তু আমি আগেও বলেছি আজকে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট, ঠিক আছে? তোমাদের এখানে আমি দেখাচ্ছি অ্যাসাইনমেন্ট, তোমরা 5 নাম্বার অ্যাসাইনমেন্ট দিয়েছো কয়জন, অনলি মানে 8 জন দিয়েছো। এই যে যে 8 জন দিয়েছো, বাকিরা কিন্তু কেউই দাও নাই, এই 8 জন সম্ভবত দিয়েছে, আর বাকি সবাই দাও নাই এখনো।
তো বাকি যারা দেও না এটার জন্য কিন্তু আমি আর টাইম এক্সটেন্ড করব না, যেহেতু অটোমেটিক কিন্তু এখানে লক হয়ে যাবে, তখন কিন্তু তোমরা চাইলেও পরবর্তী করলে আর দিতে পারবা না। সো সেটা আজকেই লাস্ট ডেট, আজকে যদি কেউ দাও অ্যাকসেপ্ট হবে, এরপরে যদি দাও তাহলে আমার হাতে আর কিছু করার নেই, ওটা অ্যাকসেপ্ট আসলে মানে অটোমেটিকই অফ হয়ে যাবে, এটা আমার হাতে কিছু করার থাকবে না। আর তোমরা ক্লাসে যারা প্রেজেন্ট নাই তাদেরকে বলতেছি আমি কিন্তু আহ, চাইলে আমি কিন্তু একটা সাডেন টেস্ট নিতে পারি। ঠিক আছে, হঠাৎ করে আমি তোমাদের ক্লাসের মধ্যে একটা টেস্ট নেওয়ার আমার এই আছে, আমার ইচ্ছা আছে। সো আমি অ্যাসাইনমেন্ট একটা ওইভাবে আমি নিব। সো যারা ক্লাস করে না তাদেরকে এটা বলে দিও, আজকেই আমি নিতে চেয়েছিলাম বাট আমি এটা কনসিডার আজকের জন্য করতেছি তোমাদের। আমি ক্লাসে প্রেজেন্টটা আসানোর পাচ্ছি না, সো সেই হিসাবে আমি তোমাদের আমি একটা সাডেন টেস্ট নিব, সবাইকে একটু জানিয়ে দিও বা আমি ক্লাসে বলে দিচ্ছি সাডেন টেস্ট আমি নিব। সো হয়তোবা নেক্সট ক্লাসেই আমি সেটা সম্পর্কে আমি ই করব। যে কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, সো তোমরা মানে তোমাদের যে জিনিসটা বললাম যে সাডেন টেস্ট যেটা হবে সেটা কিন্তু এখানেই হবে, আমি তোমাদের ক্লাস দিব, সাথে সাথে কোশ্চেনটা তখন আমি এখানে ই করে দিব, ওই কোশ্চেনটা দেওয়ার সাথে সাথে হয়তো বা 30 মিনিট সময় দিব, ওর মধ্যে করে তোমাদেরকে এখানে সাবমিট করতে হবে। এটাই কিন্তু সাডেন টেস্ট, ঠিক আছে? তো সবাই কিন্তু সেভাবে প্রিপারেশন নিও। হয়তো নেক্সট ক্লাস বা তারপরের ক্লাস, এই দুইটা ক্লাসের মধ্যে আমি বা নেক্সট যে ক্লাসগুলো বাকি আছে এর মধ্যে একটা সাডেন টেস্ট আমি নিব, এবং সেখানে কিন্তু 10 মার্কস থাকবে, এবং ওই 10 মার্কস অবশ্যই কাউন্ট হবে। ঠিক আছে? ওকে, আমরা নেক্সট লেসনে যাচ্ছি, লেসন 18। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি স্যার, স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা উইক 9 লেসন 18 যেটা পড়বো, এটা কিন্তু একটা নতুন জিনিস আমরা শিখতে যাচ্ছি। আগের যে জিনিসগুলো ছিল হয়তোবা কম বেশি তোমরা ধারণা ছিল, কিন্তু লেসন 18 আর 19 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, নতুন জিনিস শিখতেছি আমরা, গামা এন্ড বেটা ফাংশন। এটা কিন্তু আগে ছিল না মনে হয় তোমাদের কারোরই পড়া। তো আমরা দুটো ফাংশন সম্পর্কে শিখবো, একটা হচ্ছে গামা আর একটা হচ্ছে বেটা ফাংশন, যেটা তোমাদের ম্যাথমেটিক্যাল ম্যাথ করতে যে সামনে অনেক জায়গায় তোমাদের এটা ব্যবহার করতে হবে, যেহেতু ম্যাথের স্টুডেন্ট। গামা এবং বেটা ফাংশন খুব পরিমাণে ব্যবহার করা হবে সামনে। The gamma function কাকে বলা হয়? The factorial function can be extended to include non-integer arguments through the use of Euler's second integral as given as. তো Euler's যে সেকেন্ড ইন্টিগ্রাল আছে, তো তোমরা Euler ইকুয়েশনটা পড়বে সামনে, অথবা সেটা নিয়ে কাজ নেই, আমাদের কাজ হচ্ছে যে মানে ফ্যাক্টোরিয়াল যেটা ছিল, ফ্যাক্টোরিয়াল ফাংশনকে ইন্টিগ্রালের মাধ্যমে লেখা যায়, এবং সেখান থেকেই গামা ফাংশনের উৎপত্তি হয়েছে। তো দেখো এই যে জেড ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল তো সবাই শুনেছে যে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত? 6। 5 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, এই মানগুলো কিভাবে হয় সেটা কিন্তু দেখেছো। ফ্যাক্টোরিয়ালের যে সূত্রটা ছিল এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু এন ইন্টু n-1, n-2 ডট ডট 3 to 1, লাস্টে যে ওয়ানে যে শেষ হয়। তো এভাবে করে জেড ফ্যাক্টোরিয়াল, মনে করো একটা জেড ফ্যাক্টোরিয়াল আছে, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 থেকে ইনফিনিটি e⁻ t e⁻z dt। এটা কিন্তু ফ্যাক্টোরিয়ালের বেসিক ইন্টিগ্রাল সূত্র। এই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সবসময়ের জন্য। ফ্যাক্টোরিয়ালকে যদি ইন্টিগ্রালের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটা থেকে গামা ফাংশনের উৎপত্তি হয়েছে। তো আমরা লিখতে পারি জেড ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, যেহেতু আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেহেতু অবশ্যই এখানে একটা ইম্প্রপার ইন্টিগ্রাল আছে, তো আমরা সেই অনুযায়ী এটাকে আমরা এই কোর্সে ইনক্লুড করে নিয়েছি। e⁻t t⁻z dt, এটা আমাদের মনে রাখতে হবে। দিস ইকুয়েশন ইজ অফেন রেফার্ড টু অ্যাজ দ্য জেনারেলাইজড ফ্যাক্টোরিয়াল ফাংশন। তো আমি বলা হয়েছে, যেটা বলেছি,
এই যে ইকুয়েশনটা, এটাকে বলা হচ্ছে জেনারেলাইজড ফ্যাক্টরিয়াল ফাংশন। তোমাদের যদি ভাইবা কোশ্চেন করা হয় যে জেনারেলাইজড ফ্যাক্টরিয়াল ফাংশন বলো, তাহলে তোমাদের এই ইকুয়েশনটা বলতে হবে এবং এটা সবাইকে জানতে হবে। ফ্যাক্টরিয়ালকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমেও লিখতে পারি, অথবা ওই যে এন ইন্টু এন এন মাইনাস ওয়ান ওভাবেও লিখতে পারি, দুইটা পার্টে লেখা সম্ভব। Through a simple translation of the z variable, we can obtain the familiar gamma function as follows. তো গামা ফাংশনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এই যে চিহ্নটা দেখা আছে, দেখা একটা হাফ টি, মানে টি এর এক মাথা, এই ফাংশনটাকে উল্টা এলো বলতে পারো, এটাকে বলা হয় গামা ফাংশন। এই চিহ্নটার নাম হচ্ছে গামা। গামা জেড ইজ ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টি টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান dt, অথবা এটাকে আমরা লিখতে পারি কি z মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে গাম্মা ফাংশন ইজ ইকুয়াল টু z মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখানে কিন্তু আমাদের একটা বেসিক সূত্র রয়েছে, এখানে আমরা সূত্রটা এরকম, গামা গামা জেড বা গামা এন যদি মনে করো, গামা এন ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ফ্যাক্টোরিয়াল এবং গামার মধ্যে যে রিলেশনটা আছে সেটা হচ্ছে গামা জেড ইজ ইকুয়াল টু জেড মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল এবং গামা খুবই কাছাকাছি, একটা শুধুমাত্র একটা ঘরের পার্থক্য। একটার জন্য কি শুধু জেড ফ্যাক্টোরিয়াল ছিল, আরেকটার জন্য হচ্ছে জেড মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো একটা যদি থ্রি ফ্যাক্টোরিয়াল হয়, আরেকটা হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, এরকম পার্থক্যটা। তাহলে গামা টু ইজ ইকুয়াল টু ওয়ান ফ্যাক্টোরিয়াল, এরকম কিছু একটা। যাই হোক, এটা সেইভাবে করে চলে আসছে, তো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। দ্য গাম্মা ফাংশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড স্পেশাল ফাংশনস এনকাউন্টার্ড ইন অ্যাডভান্স ম্যাথমেটিক্স। তো আমাদের এখানে কিন্তু বলাই দেওয়া হচ্ছে যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গামা ফাংশনটা advanced mathematics because it appears in almost every integral or series representation of the other advanced mathematical functions. তো তোমরা যখন সামনে যাবে তখন বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশন নিয়ে পড়বে, তখন দেখবে এই গামার মাধ্যমেই অনেক কিছুকে ব্যবহার মানে বের করা হচ্ছে। সো এখন কিন্তু এই গামা ফাংশনের বেসিকটা জানতে হবে। এই যে জেড ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু যে এইটা, আর গামা জেড ইজ ইকুয়াল টু যে এই ইন্টিগ্রালটা, এই দুটার মধ্যে কিন্তু যে পার্থক্যটা আছে, এই জিনিসটা তোমাদের মাথায় রেখে নিয়ে সামনে আগাতে হবে। তো আমরা জানি, আমরা বুঝতে পারলাম যে ফ্যাক্টোরিয়াল যে জিনিসটা আছে এটাও একটা ইন্টিগ্রেশন, আর গামা যেটা আছে সেটাও কি একটা ইন্টিগ্রেশন, এবং এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড কাইন্ড, মানে ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড কাইন্ড, দুইজনই একই জিনিস। এবং একটার জন্য হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি টি টু দি পাওয়ার জেড ডিটি, আরেকটার জন্য হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি টি টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ডিটি। খুবই এক কাছাকাছি জিনিস, বাট একই কিন্তু না। গামা জেড আর ফ্যাক্টরিয়াল জেড, দুইটা যদি আমাদের প্রশ্ন করা হয় তাহলে কিন্তু আলাদা আলাদা উত্তর আসবে। আর তোমরা দেখবে যে ফ্যাক্টরিয়ালকে কিন্তু শুধুমাত্র এই চিহ্ন দিয়ে ফ্যাক্টরিয়াল দেওয়া হয় না, অনেক সময় দেখবে কি এই যে এটা যেমন লিখছো এটার উল্টা করলে কিন্তু আবার এরকম আসে, উল্টা শুধু এল এল এর ভিতরে এন লেখা হয়, এল টু বা এল না, ওটা হচ্ছে যে ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল আর গামা হচ্ছে উল্টা সাইন দ্বারা প্রকাশ করা হয়। ফ্যাক্টরিয়ালকে এই সাইন দিয়েও প্রকাশ করা যায়, অথবা এটার উল্টা যে সাইনটা আছে এটা দিয়েও প্রকাশ করা যায়, দুইটাই দেখবা। অনেক ক্ষেত্রে দেখবা যে ক্যালকুলেশন করার সময় এই চিহ্নটা উল্টা যেটা আছে সেটা ব্যবহার করা হয়, ওটা ফ্যাক্টরিয়াল হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু এটার বিপরীতটা হচ্ছে এই গামা। ওকে, যাই হোক, আমরা সাম স্পেশাল ভ্যালুস অফ গামা ফাংশন, আচ্ছা গামা ফাংশন সম্পর্কে যদি আর কিছু জানার থাকে তাহলে তোমরা কোশ্চেন করতে পারো। ওকে, আমরা গামা স্পেশাল ফাংশনের গামা ফাংশনে কিছু দেখি, সাম স্পেশাল ভ্যালুস অফ গামা ফাংশন। এই যে ফাংশনাল এই যে কথাগুলো লেখা হচ্ছে এটা সূত্র হিসেবে আমরা সামনে যখন ম্যাথ করব বা আমাদের এখানে ম্যাথ আছে তো এইগুলো ব্যবহার করব। যেমন গামা হাফ ইজ ইকুয়াল টু রুট ওভার পাই, তোমরা এই জিনিসটা অনেক জায়গায় ব্যবহার হবে, তোমাদের অনেক কোর্সে দেখবে এই জিনিসটা আমরা ব্যবহার করছি, যে যখনই
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তোমাদের রেকর্ডিং অফ হয়ে গেছে কখন? আমি সেটা দেখতে পাইনি, আমি ক্লাস করাতেছিলাম। সো তোমরা কোনখান থেকে শেষ হয়েছে সেটা আমাকে একটু বলো, তাহলে আমি আবার সেখান থেকে শুরু করবো, যেহেতু আমি নিজেই জানতাম না যে আমার কানেকশন লস হয়ে গেছে। আমি কি লেসন 18 থেকে পড়াতেছিলাম সেখান থেকে অফ দিয়েছে, না তারও আগে? ওকে, যাই হোক, লেসন 18 থেকেই সম্ভবত তোমাদের মনে হয় লেসন 18টা কি তোমরা দেখেছিলে, শুরু হয়েছিল? আমি তো, যেহেতু আমি ক্লাস কন্টিনিউ করতেছিলাম, যেহেতু রেকর্ডিং মানে কখন আমার নেটটা কানেকশন চলে গিয়েছিল আমি টের পাইনি। তো এখন আমি যেহেতু দেখলাম যে কানেকশন লস্ট হয়ে গেছে, সো কোন পর্যন্ত হয়েছে সেটা আমাকে একটু যদি কেউ বলো তাহলে আমাদের ভালো হয়। লেসন 18 কি তোমরা দেখতে পেয়েছিলে? স্যার ওই 18-এর আপনার ওই যে কিছু সূত্র ছিল ওই পর্যন্ত মানে আমরা পাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হোক, লেসন 18 থেকেই আমি আবার শুরু করতেছি, যেহেতু কানেকশন লস্ট গেছে। তো আমরা লেসন 18-এ আমরা বলেছি যে গামা এবং বিটা ফাংশনটা লিখবো। আর গামা এবং বিটা ফাংশন সম্পর্কে যেটা বলতেছিলাম, যে গামা এবং বিটা ফাংশনটা ম্যাথমেটিক্যালে খুবই ইউজ হয়। মানে অ্যাডভান্স ম্যাথমেটিক্সে পড়তে গেলে, যে কোনো ম্যাথমেটিক্স করতে হলে গামা এবং বিটা ফাংশনটা খুবই দরকার। আর গামা এবং বিটা ফাংশনের সাথে প্রথমে আমাদের মনে করতে হবে ফ্যাক্টোরিয়ালের সাথে গামার একটা রিলেশন আছে, আর গামার সাথে বিটার একটা রিলেশন আছে। তার মানে হচ্ছে মেনলি আমরা যেহেতু নর্মাল লাইফে ফ্যাক্টোরিয়ালকে সবচেয়ে বেশি ব্যবহার করি, তো সেই ফ্যাক্টোরিয়াল থেকে আমরা গামায় যেতে পারি, গামা থেকে আবার বিটা যেতে পারি। তো এভাবে করে বড় বড় যে ফ্যাক্টোরিয়াল আছে বা বড় বড় যে ইন্টিগ্রেশন আছে, এগুলাকে সহজেই আমরা আমরা সলভ করতে পারি। তো প্রথমে আমরা যেটা মনে করো থাকবে, বড় একটা ইন্টিগ্রেশন আছে, সেই ইন্টিগ্রেশনটাকে আমরা কিছু একটা মেকানিজম করে সেটাকে আমরা ফ্যাক্টরিয়ালে নিতে পারি, সেই ফ্যাক্টরিয়াল থেকে আমরা গামায় নিতে পারি, এবং গামা থেকে আমরা আবার সেটাকে বিটায় নিতে পারি। এটা হচ্ছে যে আমাদের মেন উদ্দেশ্য। তো এখানে লেখা আছে যে আমাদের যে সূত্রটা আছে, গামার আগে ফ্যাক্টোরিয়ালটা জানতে হবে, যেহেতু ফ্যাক্টোরিয়ালের সাথে গামার খুবই ক্লোজ রিলেশন। তো জেড ফ্যাক্টোরিয়াল, যেটা আমরা জানি যে কোনো একটা ফ্যাক্টোরিয়াল বা এন ফ্যাক্টোরিয়াল হয় যদি, সেটার জন্য যে সূত্রটা, এটা আমাদের মনে রাখতে হবে। 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার জেড ডিটি, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মেন সূত্র। আর গামার সূত্র যেটা, গামার এটা হলো গামা সাইন। দেখো গামার সাইন এই চিহ্নটা, গামা জেড ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিটি। এটাকে আমরা লিখতে পারি Z-1 ফ্যাক্টোরিয়াল। তার মানে গামা এবং ফ্যাক্টোরিয়ালের মধ্যে যে রিলেশনটা সেটা হচ্ছে গামা জেড ইজ ইকুয়াল টু Z-1 ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, এরপরে আমরা সাম স্পেশাল ভ্যালু অফ গামা ফাংশনের কথা বলেছি। এখানে কিছু স্পেশাল ফাংশনের কথা বলা আছে, ভ্যালু বলা আছে, যেগুলো আমাদের ম্যাথ করার সময় মনে রাখতে হবে। যখন ম্যাথ আমরা আজকেই করব তখনই এই ম্যাথ এই সূত্রগুলো আমাদের দরকার হবে। যেমন গামা হাফ ইজ ইকুয়াল টু √পাই। আর গামা 3/2, এটা থেকে এই জিনিসটা কিভাবে হয়েছে, এটা হচ্ছে রিকার্সিভ ফর্মুলা। তো এটাকে কিভাবে নেওয়া হয়, দেখো গামা যখন থাকবে সেটা আমরা জানি যে গামা n যে জেনারেল যে সূত্রটা আমি বলতেছি, Γn = n-1 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। সরি, এন, এটা সূত্রটা হচ্ছে Γn = n-1 ইন্টু n-1 গামা। মানে গামাকে যদি ভাঙাও তাহলে এটা দুই পার্ট করে লেখা যায়, সেই জিনিসটাই লেখা হয়েছে। দেখো 3/2, এইটাকে যদি -1 লিখো, 3/2 - 1 করলে আসবে হাফ, এবং এরপর গামা আসবে আবার 3/2 - 1, দ্যাট মিনস হাফ। এভাবে করে আসলে বের করা হয়। যেমন এখানে 5/2 করা হয়েছে, এটা রিকার্সিভ হয়েছে কিভাবে, 5/2, এটা থেকে -1 করলে কি আসবে, 3/2, তার উপরে আবার গামা বসবে, তাহলে গামা 3/2, আবার গামা 3/2 এর মান হচ্ছে √π/2, সেটা বসায় এভাবে মান বের করতে হবে। তো এভাবে যদি গামার মান বের করতে হয় তাহলে কি হবে, এক এক করে আস্তে প্রত্যেকটা থেকে -1 যাবে, এবং যেখানে -1 থাকবে সেইটার উপরেই আবার গামা থাকবে। এভাবে করে আস্তে আস্তে সলিউশন বের করা যায়। তো এটা সূত্র। এরপর হচ্ছে বিটা ফাংশন।
The beta function is a unique function where it is classified as the first kind of Euler equation. যাই হোক, একে বিটা ফাংশনকে এই যে চিহ্নটা আছে বি লেখে এভাবে লেখে এটা প্রকাশ করা হয়, এবং এটাকে একটা পয়েন্টের মতো আকারে লেখা হয়েছে, যেমন বি পি কমা কিউ দুইটা পয়েন্ট থাকে। যেমন আমরা প্রথমে গামা করেছি, গামা কিন্তু একটা, যে গামা জেড লিখেছি শুধুমাত্র জেড এর জন্য বের করা হয়েছে, কিন্তু বিটার জন্য থাকবে দুইটা, পি আর কিউ, মানে পি কিউ থেকে অন্য কিছু হতে পারে, এক্স ওয়াই হতে পারে, বাট দুইটা থাকবে। তো এখানে সেই জিনিসটা এখানে লেখা হয়েছে, বিটা ফাংশনের যে ফর্মুলাটা আছে, এটি মেইন ফর্মুলা। দ্য বিটা ফাংশন ফর্মুলা ইজ ডিফাইন্ড অ্যাজ ফলো: বিটা পি কমা কিউ ইজ ইকুয়াল টু 0 থেকে 1। খেয়াল করে দেখো, এখানে লিমিটটা আছে ইন্টিগ্রেশনে 0 থেকে 1, কিন্তু গামা ছিল 0 থেকে ইনফিনিটি। তো গামার যে ফাংশনটা আছে সেটা হচ্ছে আমাদের ইমপ্রপার ইন্টিগ্রালের জন্য, আর বেটার যে ফাংশনটা আছে সেটা হচ্ছে প্রপার ইন্টিগ্রালের জন্য। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তো এটার জন্য সূত্র হচ্ছে 0 থেকে 1 ইন্টিগ্রেশন টি পি টি টু দি পাওয়ার পি মাইনাস 1 1 মাইনাস টি কিউ মাইনাস 1 ডিটি। এটা হচ্ছে আমাদের বিটা ফাংশনের ফর্মুলা। ওকে, এখান থেকে সেটা এখানে লেখা হয়েছে। এখানে যাই হোক, এখানে বেশ কিছু প্রপার্টিজ দেওয়া আছে। ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ বিটা ফাংশন আর অ্যাজ ফলোস। তো এখানে দেখো, এটাকে যদি সিমেট্রিক আকারে লেখা হয় বিটা পি কমা কিউ, এটাকে আমরা বিটা কিউ কমা পিউ লিখতে পারি, সমস্যা নাই। এখানে আরো বেশ কিছু সূত্র আছে, এখানে দেখে নিবে। মেইনলি আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, এই দুটো সূত্র থেকে আমরা রিলেশন পাবো গামা এবং বিটার সাথে, এবং এটা আমরা ম্যাথে খুব ব্যবহার করবো। এই লাস্টের দুটা, বিটা পি কমা কিউ ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার পি মাইনাস 1 1 প্লাস টি পি প্লাস কিউ। খেয়াল করে দেখো, বিটার জন্য আমাদের জেনারেল যে সূত্রটা ছিল সেটা এখানে লিমিটটা ছিল 0 থেকে 1 ইন্টিগ্রেশন, কিন্তু এখানে 0 থেকে যদি ইনফিনিটি ইন্টিগ্রেশন নিতে চাই তাহলে সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে এটা হচ্ছে। এবং 0 থেকে ইনফিনিটি যদি নিয়ে আসি তাহলে কিন্তু আমরা সেটা থেকে গামায় চলে যেতে পারবো, কারণ আমরা জানি গামার লিমিট ছিল 0 থেকে ইনফিনিটি। সো এভাবে যদি বিটা থেকে গামায় কনভার্ট হতে হয় তাহলে এই সূত্র ব্যবহার করা যেতে পারে। আরেকটা যদি এরকম থাকে, ম্যাথে যদি সাইন কস এভাবে ত্রিকোণমিতিক ফাংশন গুলো থাকে, সেই ক্ষেত্রে যে সমস্যার সমাধান করার জন্য বিটা ফাংশন থেকে কিভাবে নিব সেই জন্য এই সূত্রটা ব্যবহার করা হয়। বিটা পি কমা কিউ ইজ ইকুয়াল টু 2 0 থেকে পাই বাই 2 সাইন 2p মাইনাস 1 থিটা কস 2q মাইনাস 1, এখানে একটা থিটা হবে, তারপর ডি থিটা। এটা কিন্তু সূত্র। এই দুইটা সূত্রই কিন্তু ম্যাথ যখন করব খুব ইউজ হবে এই দুইটাই। সো এই দুইটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে। এরপরে যেটা আছে গামা এবং বিটা ফাংশনের রিলেশন, রিলেশনশিপ বিটুইন বিটা এন্ড গামা ফাংশন ক্যান বি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেসড অ্যাজ বিটা mn is equal to gamma m into gamma n divided by gamma m plus n। এটা হচ্ছে রিলেশন, বিটা এবং গামা ফাংশনের রিলেশন। তোমাদের ভাইভায় প্রশ্ন হতে পারে, এখানে ভাইভা না, সব সময় ভাইবার জন্য তোমাদের ম্যাথমেটিক্স স্টুডেন্ট হিসাবে এই কোশ্চেনটা খুবই হয় যে বলতে বলা হয় যে গামা এবং বিটা ফাংশনের রিলেশনটা বলো, তাহলে এই এই জিনিসটা বলতে হবে বিটা এম এন ইজ ইকুয়াল টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। আর এই যে গামার সূত্রটা দেওয়া আছে, এবার এই গামাটাকে কিন্তু আবার ফ্যাক্টোরিয়াল এর মাধ্যমে লেখা যায়। তাহলে এটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়ালে লিখি তাহলে আমরা লিখতে পারবো m minus 1 factorial into n minus 1 factorial divided by m plus 1 minus 1 m plus n minus 1 factorial। তাহলে বিটা গামা এবং ফ্যাক্টোরিয়াল এর মধ্যে যে একটা হোল রিলেশন সেটা কিন্তু এইখান থেকে আমরা লিখতে পারি। ওকে, এরপরে আমাদের এক্সাম্পল আছে কিছু, সিম্পল এক্সাম্পল আজকে দেখবো। নেক্সট ক্লাসে আমরা দেখবো যেটা সেটা হবে একটু মানে অ্যাপ্লাইড এক্সাম্পল গুলো। এখানে এক্সাম্পল 1 এ যেটা আছে ইভ্যালুয়েট 0 থেকে 1 টি টু দি পাওয়ার 4 1 মাইনাস টি কিউব ডিটি। তো এখানে 0 থেকে 1 যেহেতু আছে আমাদের বুঝতেই হবে এটাকে আমরা আহ নিব বিটা ফাংশনে নিব। তো দেখি 0 থেকে 1, তো আমাদের যে সূত্রটা ছিল সেটা আসলে টি টু দি পাওয়ার পি মাইনাস 1, আর এখানে 1 মাইনাস টি কিউ মাইনাস 1। তো আমরা এখানে কিন্তু 4 আছে আর 3 আছে পাওয়ার, তো এই দুটাকে মাইনাস 1 ফরম্যাটে নিতে হবে প্রথমে। 0 থেকে 1 টি টু দি পাওয়ার 5 মাইনাস 1 1 মাইনাস টি 4 মাইনাস 1 ডিটি, জাস্ট সূত্র সাথে করলাম। তো এইখানে এই বিটা পি কিউ এর সাথে যদি কম্পেয়ার করো তাহলে থেকে পি এর মান পাবো 5, কিউ এর মান পাবো 4 ইউজিং দ্য ফ্যাক্টোরিয়াল ফর্ম অফ বিটা ফাংশন। তো ওই যে আমরা বললাম তিনটা রিলেশন, বিটা এম এন
আমি একটু উপরে লিখি বিটা এম এন গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। তারপরে কিন্তু আমরা ফ্যাক্টোরিয়ালের যে সূত্রটা বলেছিলাম সেইটা এখানে লেখা আছে দেখো, ইউজিং দ্য ফ্যাক্টোরিয়াল ফর্ম অফ বিটা ফাংশন বিটা পি কমা কিউ ইজ ইকুয়াল টু পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পি প্লাস কিউ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা এই রিলেশন থেকে আসছে। তো উই গেট, এখান থেকে আমরা যেহেতু পি এর মান জানি কিউ এর মান জানি, বসাই দিলে ফ্যাক্টোরিয়াল গুলো বসাই দিলে যে মানটা পাবো সেটাই হবে বিটা ফাংশনের মান। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? ওকে, যাই হোক, এটা সহজই ম্যাথ। আরেকটা দেখি এক্সাম্পল 2, কমপ্লিট দ্য ফলোইং ইনটু প্রোডাক্ট গামা 5/2 বিটা 3/2 1। এখানে দেখো গামাও আছে আর বেটাও আছে, দুইটাই আছে, গুণাকার আছে। সো দুইটাকে একসাথে নিয়ে আসে তারপর ম্যাথটা করতে হবে। তো প্রথমে বিটাকে আমরা গামাতে নিয়ে যাব। আহ এই যে দেখো এখানে গামা 5/2 বিটা 3/2 1, এটা রিলেশন দিয়ে লিখি, বিটা থেকে গামায় নিয়ে যায়। তাহলে কি গামা এম ইন্টু গামা এম, তাহলে এখানে এম এর মান হচ্ছে 3/2, এম এর মান হচ্ছে 1। তো গামা 3/2 গামা 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1 গামা যেটা আছে। তো লিখলাম, নিচে আমাদের দেখো 5/2 গামা আসছে, এটা এটা কাটাকাটি যাচ্ছে, থাকতেছে শুধু গামা 3/2 আর গামা 1। গামা 1 এর মান আমরা জানি 1, আর গামা 3/2 এর মান কিন্তু আমরা জানি √π/2। এটা কিন্তু অলরেডি আমরা করেছি, যে রিকার্সিভ যে ফর্মুলার কথা আমি বলেছি, যে এভাবে করা হয়েছে 3/2 মাইনাস 1 গামা 3/2 মাইনাস 1, সেই সূত্রটা এখানে লিখেছি। ওকে, এই এক্সাম্পল বুঝতে কারো সমস্যা আছে কিনা, এই যেটা করালাম এক্সাম্পল 2? ওকে, এক্সাম্পল 3 তে চলে যাচ্ছি। কমপ্লিট দ্য ফলোইং রেশিও বিটা, দুই উপরেও বিটা আছে নিচেও বিটা আছে। তো প্রথমে এটাকে দুই ভাগ করে নেব, নিচেরটাকে আলাদা লিখলাম আর উপরে যেটা থাকলো সেটাকে আমি গামায় নিয়ে গেলাম। উপরে নিচে আছে 1/বিটা 5/2 11/2, এই যে যেটা আছে, আর এই পাশের উপরে যে বিটা 7/2 আর 9/2, এইটাকে ভাঙাইয়া আমরা এই বিটার এই ফাংশনটা বানাবো, এবং সেজন্য প্রথমে এটাকে গামায় নিয়ে গেছি। এটা 7/2 আর 9/2, এটাকে যদি গামা নিয়ে যাই তাহলে গামা 7/2 গামা 9/2 ডিভাইডেড বাই গামা 7/2 প্লাস 9/2। তো যেহেতু 7/2 গামা আছে, এটাকে ভাঙাবো, ভাঙাইলে কি আসবে 7/2 মাইনাস 1, তারপর গামা 7/2 মাইনাস 1, রিকার্সিভ যে ফর্মুলাটা বারবার বলতেছি একই জিনিস। তারপর যেটা হইলো, তারপরে কি করা হলো, তো 7/2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5/2, আর গামা 7/2 মাইনাস 1। তো আবার এখানে দেখো 5/2, এখানে এটা করলে কি 7/2 মাইনাস 1, এটা করলেও কি গামা 5/2 পাবো। আবার এখানে যে 9/2 ছিল এটাকে যদি ভাঙাই তাহলে কি পাবো, 9/2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমরা পাবো রিকার্সিভ ফর্মুলা 11/2 মাইনাস 1। এখানে এই চিহ্নটা কিন্তু জাস্ট এটা 11/2 মাইনাস 1, আর এখানে 11 গামা 11/2 আসছে, জাস্ট এই 9/2 এর জন্য এই রিকার্সিভ ফর্মুলাটা ব্যবহার করছি। তো নিচে আমরা এখানে করলে দেখো গামা 7/2 মাইনাস 1 প্লাস গামা 9/2 মাইনাস প্লাস 1, তো এখানে -1 নিয়ে আসা হয়েছে আর +1 নিয়ে আসা হয়েছে জাস্ট প্রমাণের স্বার্থে। তাহলে এখানে 5/2 ছিল, সে 5/2, এখানে গামা 5, এই 5/2 টা বাইরে চলে আসছে। আর নিচের যেটা এখানে আরেকটা আসছে 9/2, নিচে 9/2 2/9 যেটা আসছে সেটাও আমাদের এখানে বাইরে চলে আসছে। তো থাকতেছে গামা 5/2 আর গামা 11/2, আর নিচে থাকতেছে গামা 5/2 প্লাস 11/2। তো এখন যে এই যে সূত্রটা আছে এটা দেখো, এটাকে যদি বিটা নিয়ে যাই তাহলে কি বিটা 5/2 গামা 11/2 হয়ে যাচ্ছে, এই দুইটা কাটাকাটি যাচ্ছে, থাকছে 9/5। এটাই অ্যান্সার। এ পর্যন্তই ছিল গামা আর বিটা ফাংশনের, জাস্ট আমরা বেসিক কিছু ম্যাথ করেছি। এর পরের ক্লাসটা যেটা থাকবে সেটা থেকে আমরা গামা এবং বিটা ফাংশনের। স্যার হ্যাঁ বলো। স্যার এই ম্যাথটা একটু আবার একটু ই করেন তো স্যার, স্যার ম্যাথটা আবার একটু বলেন তো স্যার, স্যার লাস্টে দিবি স্যার লাস্টে। আচ্ছা আচ্ছা, লাস্টের 3 লাইন নাকি? স্যার যে 2/9 স্যার, হ্যাঁ 2/9 ও আচ্ছা, 2/9 এটা। জি স্যার। আচ্ছা, এখানে 11/2 মাইনাস 1 এটা করলে কত আসবে?
9/2 তো আসে মনে হয়। স্যার এর উপর লাইনটা কি করেন? হুম স্যার এর উপর লাইনটা একটু কি করে বলে স্যার? এই যে এটা 11/2 এর উপর 7/2 এটুকু তো বুঝছো। হ্যাঁ স্যার এটা বুঝছি স্যার এইখানে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি বলছি এখন 7/2 -1 গামা 7/2 -1 এটুকু বুঝছো, এটা তো জাস্ট প্রথম সূত্রটা আমরা করে আসছি। হ্যাঁ তো স্যার। এখান থেকে আমরা করলে কি পাই, 7/2 -1 5/2, এটা এই 5/2 এখানে চলে আসছে। আর এখানে গামা 7/2 -1 এটা করলে 5/2 আসবে, তাই না? এই 5/2 হলো এই, এখানে এটা এইভাবেই রাখা হয়েছে, just নিচের লাইনে জাস্ট এটা করে দেওয়া হয়েছে। আর এখানে যে 9/2 ছিল গামা 9/2, এটা করলে কি আসে আসলে সেটা দেখতেছি আমরা। তো 9/2 কে যদি 2 ভাগ করো তাহলে কি আসে, 9/2 -1, 9/2 -1 করলে কি আসবে? আচ্ছা এখানে ওকে, এই জিনিসটা আমি একটু তোমাদের খাতায় করে দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি খাতায় একটু করে তোমাদের এটা দিচ্ছি, ছবিটা করে, কারণ এখানে একটা লাইন ক্যালকুলেশন মিসিং আছে, করে দিচ্ছি। ওকে, 9/2 যেটা ছিল সেটা আমি ক্যালকুলেশন করে খাতায় দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো, 1 মিনিট আমি করে দিচ্ছি। ওকে, দেখা যাচ্ছে।
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো আমাদের বের করতে হবে 9/2, গামা 9/2 এই জিনিসটা বের করতে হবে। তো এর জন্য আমরা 11/2 তে কনভার্ট করে নিয়েছি প্রথমে এটাকে। তো গামা 11/2 এটাকে যদি ভাঙাই তাহলে কি আসে? 11/2 -1, তারপর হবে গামা 11/2 -1। এটা তো আমরা সূত্র অনুসারে লিখতে পারি। তাহলে গামা 11/2 এটাকে আমরা লিখতে পারি 9/2 মাইনাস ইন্টু গামা 9/2, এটা লিখতে পারি। তো এইটাকে আমরা শুধু যদি গামা 9/2 এর মানটা বের করি তাহলে পাবো কি? এই যে 9/2 এখানে গুণাকারে ছিল, এই পাশে চলে যাবে কি ভাগ হয়ে যাবে। তাহলে 2/9 ইন্টু গামা 11/2, এটাই তো হবে, তাই না? তো এই জিনিসটাই মনে হয় এখানে আছে। এই যে দেখো সেখান থেকে এই যে 9/2 এই 2/9 চলে আসছে, আর এখানে চলে আসছে কি গামা 11/2। বোঝা গেছে কিনা? জি স্যার, আচ্ছা, তাহলে সেই অনুসারে এখানে আসছে। তারপরে কাজ তো দেখো, এখানে গামা 5/2 গামা 11/2, আর নিচে আসছে 5/2 প্লাস 11/2। এখানে দেখো 7/2 -1, এই -1 আর এখানে +1 কেন নেওয়া হয়েছে? কারণ উপরে আমরা পাচ্ছি গামা 5/2 আর 11/2, তো নিচেও তো সেটা প্লাস আকারে বের করতে হবে, কিন্তু নিচে তো আমার আছে 7/2 ছিল আর প্লাস 9/2 ছিল। তো ওই দুটাকে নেওয়ার জন্য 7/2 থেকে -1 করলে 5/2 পাবো, আর 9/2 এর সাথে +1 করলে 11/2 পাবো। কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো কিছু যোগ বিয়োগ করা হয় না, কারণ -1 নেওয়া হয়েছে আর +1 নেওয়া হয়েছে। উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম থাকতেছে, কিন্তু জিনিসটা আমার ফরম্যাটে চলে আসছে। তো 5/2 এটাকে আমরা লিখতে পারি কি, 5/2 11/2, নিচেও যেহেতু এটা আছে কাটাকাটি দেওয়ার জন্য মিলি করা হয়েছে। তাহলে অ্যান্সারটা পাবো 5/9। সো এই পর্যন্তই আজকের ক্লাস। তো তোমাদের যেটা বলতেছিলাম যে অ্যাসাইনমেন্ট যেটা আমি দিয়েছি আজকে কিন্তু জমা দেওয়ার লাস্ট ডেট, এই কথাটা আমি আবারও বারবার বলতেছি। নেক্সট ক্লাসে কিন্তু অ্যাসাইনমেন্ট নেক্সট ক্লাসে হয়তো বা অ্যাসাইনমেন্ট আমি দিলে আমি বলে দেব, দিতে পারি অ্যাসাইনমেন্ট। বাট যদি না দিই তাহলে তারপরেও কিন্তু তোমাদের একটা, মানে আমি যেটা বলেছি ক্লাস টেস্ট আকারে নিব। এখানে যে আমরা করতেছি, মানে ক্লাস যে সাডেন টেস্ট বলে অনেকে এটাকে, তো আমি সেরকম একটা টেস্ট কিন্তু নিব অ্যাসাইনমেন্টের মধ্যেই, একটা 10 মার্কসের, সেভাবে নেওয়ার আমার প্রিপারেশন আছে। তো তোমরা যারা ক্লাসে রেগুলার নাই তাদের জন্য একটা বলতেছি যে রেগুলার ক্লাস না করলে আমি কিন্তু যে কোনো একটা সময় 10 মার্কের ভাইবা, মানে ভাইবা বলতে মানে সাডেন টেস্ট, যেটা এখানে আমি তোমাদের একটা ম্যাথ করালাম, সেটা সম্পর্কে তোমাদের ক্লাসেই আমি দুটো ম্যাথ করতে দিলাম, 10 মিনিট বা আধা 15 মিনিট সময় দিলাম, তোমরা করে আমার সাথে সাথে সাবমিট করবে। এখানে গুগল ক্লাসরুমে আমি অ্যাসাইন করে দেবো, সাথে সাথে সাবমিট করবা, মার্কিং সাথে সাথে হবে। এভাবে হবে, ঠিক আছে? যারা অ্যাটেন্ড করবে তারা 3 মার্কসের মধ্যে দিয়ে মার্কিং হবে, আর যারা অ্যাটেন্ড করবে না তাদের আর কোনো সেখানে সুযোগ থাকবে না। টাইম লিমিট থাকবে 30 মিনিটস। বুঝতে পেরেছো আশা করি। ওকে, আইডি গুলো দিয়ে দাও। আজকে ক্লাস এ পর্যন্তই। স্যার আমার ফোন হ্যাং করছে, লেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে ওকে ঠিক আছে। তোমার আইডি কত? স্যার 03। 03 নাকি? আচ্ছা, ওটা আমি কি করে নিলাম, সমস্যা নেই। আর অন্তু, তুমি ক্লাসে এত কম আসো কেন? তুমি তো সিআর, তুমি যদি না থাকো তাহলে কিভাবে হবে? সিআর তো সবার আগে আসার কথা, তোমাকে ক্লাসে মনে হয় পাওয়াই যায় না। স্যার আমার একটু প্রবলেম হচ্ছে ফ্যামিলির দিক থেকে, এই কারণে স্যার ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড করতে পারতেছি না। আব্বু একটু অসুস্থ, তো আর কি, এই কারণে। আচ্ছা, ওকে, ক্লাস নেক্সট গুলো করার চেষ্টা করো, কারণ আমি তো বলে দিলাম যে সবাইকে এটা জানিয়ে দিও যারা আছে, তোমার একটা স্যার, দায়িত্ব অবশ্যই, কারণ জানানো। জি স্যার, নেক্সট ক্লাস থেকে মেবি আর মিস হবে না স্যার, মানে আজকে পর্যন্ত একটু সমস্যা ছিল স্যার।
আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে থাকলেই হচ্ছে। আর সবাইকে এটা জানিয়ে দিও যে আমি সাডেন টেস্ট নিব যে কোনো একটা ক্লাস। ঠিক আছে। আচ্ছা, ওকে, ভালো থাকো। আর যদি সমস্যা না থাকে লিভ নিতে পারো, এখন ক্লাসের পর্যন্ত আজকে।